আমরা মেয়েরা বিয়ের আগে পর্যন্ত নিজের প্রতি যে যত্নটা নিতে পারি, বিয়ের পর অনেক সময় সেই যত্নটাই আর ঠিকমতো নেওয়া হয়ে ওঠে না। সংসারের দায়িত্ব আর পারিবারিক নানা সমস্যা, সবার কথা চিন্তা করে এইসবের মাঝেই নিজের জন্য সময়টা কোথায় যেন হারিয়ে যায়। আর যাদের বাচ্চা আছে তাদের তো দায়িত্ব আরও বেশি, বাচ্চার খাওয়া দাওয়া, পড়াশোনা সব কিছু সামলাতে সামলাতে নিজের দিকে তাকানোর সময়ই পাওয়া যায় না। তবে কি বলতো, আমি মনে করি নিজের যত্ন নেওয়ার জন্য অনেক সময় অনেক টাকা দরকার হয় না। প্রতিদিনের ব্যস্ততার মধ্যে ছোট্ট কিছু কাজ করা যায়। যেমন আজ সকাল থেকেই সংসারের বেশ কিছু কাজ করেছি, এখন প্রায় 10টা বাজে। তাই ভাবলাম একটু নিজের চুলের যত্ন নিয়ে নিই। বিশেষ করে বর্ষাকালে আমি মাথায় অনেকক্ষণ তেল দিয়ে রাখতে পারি না, তেল দিলে আমার মাথাটা কেমন যেন ভার ভার লাগে। কিন্তু চুলের যত্ন নিতে গেলে চুলের গোড়ায় একটু পুষ্টি দেওয়াটা দরকার। তাই খুব বেশি সময় ধরে তেল রেখে না দিয়ে এখন মাথায় ভালো করে তেলটা লাগিয়ে নেব। তারপর আবার আমার সংসারের কাজ চলবে, একদম যে কাজগুলো থাকে সেগুলোই করব। এরপর দুপুরে যখন স্নান করতে যাব তখন শ্যাম্পু করে ভালোভাবে তেলটা ধুয়ে নেব। আসলে আমার কাছে নিজের যত্ন মানে আলাদা করে ঘন্টার পর ঘন্টা সময় বের করা নয়, সংসারের কাজের মাঝেই নিজের জন্য একটু সময় বের করে নেওয়া। কারণ আমরা সবাইকে ভালো রাখতে গিয়ে যদি নিজেদের একবারেই ভুলে যাই তাহলে সেটা কিন্তু ঠিক নয়। তাই যত ব্যস্তই থাকুক প্রতিদিন অন্তত একটু সময় নিজের জন্য রাখার চেষ্টা করি। ছোট্ট এই যত্নটা হয়তো আমাদের নিজেদেরও একটু ভালো রাখে। একটা মেয়ের কাছে শ্বশুরবাড়ি সবসময় যে স্বাধীনতার জায়গা হয়ে ওঠে তা কিন্তু নয়। অনেক সময় এখানে নিজের ইচ্ছা মতো সব কিছু করাও সম্ভব হয় না। কখন কোন কাজ করব, কিভাবে করব, অনেক সময় সেটা অন্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। কোথাও যেতে হলে অনুমতি নিতে হয়, নিজের ইচ্ছা মতো কিছু করতে গেলে ভাবতে হয় কে কী বলবে, কে কী ভাববে। আর তার সঙ্গে চারপাশে সংসারের দায়িত্ব তো আছে। একসময় এক তো দায়িত্ব মাথার ওপর এসে পড়ে, নিজের জন্য সময় বের করার কথা ভুলেই যায়। কিন্তু একটা কথা মাঝে মাঝে মনে হয়, আমাদের জন্য কে ভাবে বলো তো? আমরা কি খেলাম, কখন খেলাম, কি করলাম, শরীরটা ভালো আছে কি না। তো এই ছোট ছোট বিষয়গুলো খোঁজ নেওয়ার মানুষ হয়তো সব সময় পাশে থাকে না। অথচ একদিন যদি আমি অসুস্থ হয়ে উঠতে না পারি, একদিন যদি সংসারের কোনো কাজ করতে না পারি, তখন কিন্তু পরিস্থিতি অনেক কিছু বুঝিয়ে দেয়। তখন বোঝা যায় যে কে সত্যি আমাদের পাশে আছে আর কে শুধু আমাদের কাছ থেকে কাজটুকু আশা করে। তাই এখন আমি একটা জিনিস বুঝেছি, নিজের যত্ন নেওয়াটা স্বার্থপর নয়। সংসারে সবারই যত্ন করার পাশাপাশি নিজের শরীর, নিজের মন আর নিজের ভালো থাকাটাকেও একটু গুরুত্ব দিতে হয়। কারণ আমি ভালো থাকলেই তো আমার সংসারটাও ভালোভাবে সামলাতে পারবো। তবে একটা বাড়িতে থাকতে গেলে সম্পর্ক তৈরি করতে হয়, আর সেই সম্পর্কগুলো টিকিয়ে রাখতে অনেক সময় আমাদেরকে মানিয়ে চলতে হয়। বিশেষ করে শ্বশুরবাড়িতে মানিয়ে চলাটাকেই যেন একটা মেয়ের সবথেকে বড় গুণ বলে মনে করে। তো তোমাকে যে যাই বলুক, যতই কষ্ট দিক, যতই অপমান করুক, চুপ করে থাকো, মুখে হাসি রাখো, সব কিছু মানিয়ে নাও, তাহলে নাকি তুমি একজন ভালো বউ। আর যেদিন তুমি নিজের কষ্টের কথা বলবে, যেদিন অন্যায়ের প্রতিবাদ করবে, সেদিন বলবে না এটা আমার সঙ্গে ঠিক হচ্ছে না, সেদিন থেকেই যেন তোমার পরিচয়টা বদলে যাবে। তখন তুমি আর ভালো বউ নয়, তুমি হয়ে যাও খারাপ বউ, অবাধ্য বউ। কিন্তু সত্যি বলতে কি, মানিয়ে চলা আর নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া এই দুটো এক জিনিস নয়। সম্পর্কের জন্য আমরা অনেক কিছু ছেড়ে দিতে পারি, অনেক কিছু মানিয়ে নিতে পারি, কিন্তু নিজের সম্মান, নিজের কষ্ট, নিজের অস্তিত্বটুকু যদি সব সময় চেপে রাখতে হয়, তাহলে সেই মানিয়ে চলার অর্থটাও কোথায়? আমার মনে হয় সংসারে শান্তি যেমন দরকার, তেমনই নিজের সম্মানটাও দরকার। আর এই দুটোকে একসঙ্গে ধরে রাখার চেষ্টাটাও হয়তো একটা মেয়ের সব থেকে বড় লড়াই। তোমরা বলো, তোমাদের কি মতামত? আমার সঙ্গে কি তোমরা একমত? কমেন্টে জানিও। যাই হোক, তোমাদের সঙ্গে আজ অনেক রকম কথা শেয়ার করলাম। এবার আমার সংসারের কাজের দিকে ফিরি। দেখতেই পাচ্ছ রান্নাবান্না প্রায় শেষের দিকে। তবে রান্না শেষ হলে গৃহিণীদের কাজ শেষ হয় না। রান্না করার পরেও অনেকগুলো কাজ থাকে। তো বাসনপত্র মাজা থেকে রান্নাঘর পরিষ্কার, গ্যাস ওভেন মোছা, সেগুলো সব একদম কমপ্লিট করে মানে কাজের কিন্তু শেষ নেই। তবে আজকে মোটামুটি আমার কাজগুলো শেষের দিকেই নিয়ে এসেছি। আর একটু আগে তোমরা একটা ভিডিও ক্লিপ দেখতে পেলে, অনেক দিন পর একটা অদ্ভুত ফল কিন্তু আমার হাতে এসেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, আতা। তো অনেক দিন পর এই ফলটাকে আমরা দেখতে পেলাম। জানো তো, এই ফলটা এখন কিন্তু প্রায় জায়গায় দেখাই যায় না। আর ভীষণ মিষ্টি আতাটা, কিন্তু এখনও একটু পাকতে
পাকতে দেরি আছে, তাই জন্য আমি আটাটাকে চালের মধ্যে ভরে রাখলাম। আশা করি কালকের মধ্যে পেকে যাবে। আর পেকে যাওয়ার পর আটাটা খেতে কেমন লাগলো বা আটাটার স্বাদ কেমন, আমি সব কিছু আপডেট তোমাদেরকে পরের ব্লগে দেব। দেখো আজকে রান্না করছিলাম মাছ। আগের দিন যে মাছটা নিয়েছিলাম জানো তো, মাছটা একদমই খেতে পারিনি, এত বাজে বিচ্ছিরি মাছ ছিল। তবে আশা করছি আজকের মাছটা কিন্তু ভালোই হবে, কারণ বাছতে গেলেই কিন্তু বোঝা যায় যে কোন মাছটা কেমন হবে। আর ফাইনালি মাছের ঝোল রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন পালা আমার সংসারটাকে একটুখানি গুছিয়ে নেওয়ার। রান্নার পর সংসারে কত রকমের কাজ থাকে, আর সেই কাজগুলোই এখন আমি করছি। তো আমার এই রান্না করার জায়গাটা খুবই ছোট জানো তো, মানে সামনেই পাশে কিন্তু মানে বাথরুম, তারপরে সিঁড়ি। তো পাশে যদি কয়েকটা বাড়িতে লোকজন আসে তো যাতায়াত করতে গেলে এই জায়গায় রান্না বান্না করা খুবই অসুবিধা হয়। তবে কি বলো তো, রান্নাঘরেও রান্না করতে পারি না, প্রচণ্ড গরম যেহেতু পড়েছে। আর কাল থেকে এত গরম পড়েছে কি বলবো, আকাশের কোণায় কোথাও কিন্তু মেঘের দেখা নেই। এতদিন আমাদেরকে এত বৃষ্টি দিচ্ছিল, আমরা বৃষ্টিতে কিন্তু বিরক্ত হয়ে গিয়েছিলাম। আর এখন দেখো, যেই 2 দিন মাত্র রোদ করতে লেগেছে অমনি কিন্তু আমরা রোদের ওপরেও কিন্তু বিরক্ত প্রভাব করছি। আসলে আমাদের যখন যেটা প্রয়োজন তখন কিন্তু সেই জিনিসটা আমরা পাই না, আর যেটা প্রয়োজন না তো সেই জিনিসটা একটু বেশি মাত্রাতেই মানে পেয়ে যায় আর কি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এদিকে বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম। আসলে এখানে রান্না করি, আর বেসিনের কালারটা তো যেহেতু সাদা কালার, তাই সমস্ত তেল, হলুদ, মশলা সব কিছুই এখানে ধোয়াধুয়ি করি, হাত বারে বারে ধুতে হয় রান্না করতে করতে। এমনকি রান্নার কড়াইটাও একবার মানে জল বোলাই, তো সেই কারণে বেসিনটাও কিন্তু হলদেটে ভাব ধরে যায়। তাই প্রতিদিন রান্না করার পর এই বেসিনটাকে আমি কিন্তু একটুখানি পরিষ্কার করি জানো তো। আর এই বেসিনটাকে যখনই, সাদা বেসিন তো, একটুখানি পরিষ্কার করলেই কিন্তু একদম মানে চকচক করে, নতুনের মতো করে আর কি। তো প্রতিদিনের এটা একটা মানে আমার শিডিউল বলতে পারো, রান্না করার পর ঘরবাড়িটা একটু মোছামুছি করা, তারপরে ওই যে বেসিনগুলো একটু মোছা, তারপরে গ্যাস ওভেন মোছা, এগুলো কিন্তু প্রত্যেকটা সংসারেই প্রত্যেকজনারই কিন্তু কাজ। তো যাই হোক, আর আজকে দেখো কি প্রচণ্ড রোদ উঠেছে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে অনেক কিছুই ঠিকমতো শোকাতে পারছিলাম না, তাই আজ এত রোদ দেখে ভাবলাম যেগুলো কাচাকুচি করে ধোয়া ছিল সেগুলো এবার ছাদে দিয়ে আসি। আর আমার গাঁদা গাছগুলো নতুন করে চারা লাগানোর পর থেকেই যেন বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। বলো তো কি কপাল আমার, মানে বৃষ্টি এখন হয়ই না। যেদিন থেকে নতুন করে গাছ লাগালাম সেদিন থেকে বৃষ্টি বন্ধ। এবার গাছগুলোকে একটু রোদ বাতাস দেওয়াই যাক, তো গাছগুলো বাঁচবে কি না সেটাও জানি না। চলো তাহলে ছাদে দিয়ে আসি। তবে আজকের রোদ কিন্তু একেবারে মাথার উপর, ছাদে কিন্তু দাঁড়ানোই যাচ্ছে না, প্রচণ্ড রোদ, আর তার সঙ্গে গরমও বেশ বেড়েছে। তাই কাজটা তাড়াতাড়ি সেরে এবার চানে যাব। একদিকে ভালোই হচ্ছিল, কয়েকদিন বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো কিন্তু সকাল সন্ধে জল পাচ্ছিল, আমাকে আর এক্সট্রা খাটনি খাটতে হচ্ছিল না। তবে এই 2 দিন রোদ করাতে আমাকে আবার কিন্তু সেই পুরনো শিডিউলে আসতে হবে, আবার নতুন করে সকাল সন্ধ্যা আমাকে গাছগুলোতে একটু করে জল দিতে হবে। তো এটা একটু বাড়তি কাজ। তবে কি এত মানে তাপমাত্রায় ছাদের ওপরে গাছগুলোতে জল দেওয়া কিন্তু মুখের কথা না, প্রচণ্ড মানে চাপের কাজ জানো। বিশেষ করে বিকেলবেলায় প্রচণ্ড গরম লাগে। এক জায়গা থেকে এসে ছাদের মধ্যে গাছ দিয়ে মানে গাছকে জল দিয়ে আমি কিন্তু পুরো হাঁপিয়ে উঠি। এখন দেখো স্নানে যাব। তো আমি এখানে ফেস ওয়াশ এবং শ্যাম্পু দুটোই নিয়ে নিয়েছি। চলো এখন স্নানে যাওয়া যাক, আর একবারে তোমাদের সাথে দেখা হবে স্নান থেকে ফিরে এসে। আর ফাইনালি আমি স্নান করে চলে এসেছি। এখন একটু স্কিন কেয়ার করে নেব। তো আমি ইউজ করি ল্যাক্টোক্যালামাইনের অয়েল কন্ট্রোল লোশন। তো এটাই কিন্তু আমি এখন ইউজ করব। আর সকালবেলায় আমি সানস্ক্রিনটা কদিন অ্যাপ্লাই করছিলাম, তবে এই প্রচণ্ড গরমে আমি কিন্তু মুখে কোনো ক্রিম অ্যাপ্লাই করতে পারি না জানো তো, প্রচণ্ড মুখটা আমার ঘামে। তো আমি বেসিক্যালি আজকে শুধুমাত্র স্কিন কেয়ার একটুখানি করছি বলেই আমি এটা অ্যাপ্লাই করছি। আর তারপর দেখো চুলে যেহেতু শ্যাম্পু করেছি তাই একটু সিরাম লাগিয়ে নেব। আর চুলটা আমার এখন ভিজা আছে, তো ভিজা চুল কিন্তু আমি একদমই আঁচড়াই না, একটুখানি হালকা শুকিয়ে যাবে তখন চুলটা আঁচড়ে নেব। তাহলে আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।